এটাও একটা সমীকরণ, এটাও একটা সমীকরণ। n দিয়েও আমরা লিখতে পারি, আবার আমরা f দিয়েও লিখতে পারি। তাহলে এটা গেল আমাদের কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক। এর আগে আমরা দেখলাম পর্যায়কাল। তো এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো কিন্তু আমাদের এই পর্যায়বৃত্ত গতির সাথে অনেক বেশি সম্পর্কিত, যেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। আচ্ছা, এখন দেখো আমরা এখান থেকে যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব, এটা এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা বলছি সরল সঞ্চিত গতি। তো সরল সঞ্চিত গতি আর পর্যায়বৃত্ত গতির মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। এই পার্থক্যটা আমি এর আগেও একটা ক্লাস নিয়েছি, যে ক্লাসে আলোচনা করেছি। আবারও আমি বলি যে পর্যায়বৃত্ত গতি আর সরল সঞ্চিত গতি দুইটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। তো পর্যায়বৃত্ত গতি কাকে বলে? পর্যায়বৃত্ত গতি হচ্ছে সে চক্রাকারে ঘুরবে, এরকম হতে পারে। সে সরলরৈখিকভাবে যাবে, আবার ফিরে আসবে। সে উপবৃত্তাকার পথে যেতে পারে, আবার ফিরে আসবে। সে বক্র পথেও যেতে পারে। বাট সরল সঞ্চিত গতির ক্ষেত্রে কি হবে? সে গতিপথের কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে ইন্ডিকেট করে এই পয়েন্ট থেকে মোট দোলনের কিছু সময় একদিকে, বাকি সময় আরেক দিকে দোল দিবে। এই ধরনের দোলনকে বলা হচ্ছে সরল সঞ্চিত গতি, রাইট, বা সরল দোল গতি। তাহলে এই গতি আর এই গতির মধ্যে পার্থক্য কোথায় আসলো? আসলে পার্থক্য কি রকম দেখো, এই গতিগুলো কি হচ্ছে চক্রাকারে ঘুরে আসছে, এটা সরলরৈখিকভাবে যাচ্ছে এবং ফিরে আসছে। এইটাও কি করছে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে আসছে, এটা বক্রপথে যাচ্ছে আবার বক্রপথে ফিরে আসছে। আচ্ছা, এই গতিটাও কি, এইটাও এইদিকে যাচ্ছে ফিরে আসছে। তাহলে আমরা বলতে পারি এই সব গতি পর্যাবৃত্ত গতি, এইটাও পর্যাবৃত্ত গতি। ক্লিয়ার? আবার বলি, এই বস্তুগুলো কি একবার পূর্ণ চক্র দিচ্ছে, এইটা সরল পথে যেয়ে ফিরে আসছে, এটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে আসছে, এইটাও কি বক্রপথে যাচ্ছে এবং ফিরে আসছে। এবং এই বস্তুটাও কি করেছে, ধরে নিলাম এখানে টেনে এনে তাকে, এখানে ছিল এটা একটা দোলনাই, ধরো এইখান থেকে টেনে এখানে এনে তাকে ছেড়ে দিলাম, সে এখান থেকে এখানে গেল, আবার এখানে ফিরে আসলো। তাহলে সব ধরনের গতিকে বলতে পারি আমরা পর্যাবৃত্ত গতি। এখন তাহলে দোলন গতিটা কি? দোলন গতিটা হচ্ছে তার একটু পার্থক্য, যে গতিপথের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বাকি অর্ধেক দিকে। যেমন এই গতিটা দেখো, এই গতিটার ক্ষেত্রে কি হচ্ছে, সে এইদিকে অর্ধেক সময় দিচ্ছে, আবার কিন্তু এইদিকে অর্ধেক সময় দিচ্ছে। অন্য কোনো গতির ক্ষেত্রে কি এরকম হচ্ছে? যেমন ধরো পৃথিবী সূর্য চারিদিকে ঘুরে আসে, সে কি অর্ধেক সময় এখানে ধরো এখানে গিয়ে সে কি এখান থেকে এখানে এসে আবার এখান থেকে ফিরে যাচ্ছে? না, সে কি করছে, এখান থেকে আবার এইভাবে ঘুরছে। তার মানে কি এটা সরল দোলন গতি নয়। আবার যদি বলি একটা বস্তু এখান থেকে এখানে যাচ্ছে, সে আবার এখানে ফিরে আসছে, এটা কি একটা পথকে অতিক্রম করে দুই দিকে যাচ্ছে? না। যদি এরকম হতো এখানে কোনো একটা মিডল পয়েন্ট আছে, যে মিডল পয়েন্ট থেকে সে অর্ধেকের দিকে আবার এদিকে যাচ্ছে, তাহলে সেটাকে বলতাম আমরা সরল দোলন গতি। এবার বুঝতে পারছো হয়তো আমার কথা, যে সরল দোলন গতি কি, একটা বস্তুকে একটা মিডল পজিশন থেকে তার গতির বাকি কিছুটা সময় একদিকে, বাকি অর্ধেক সময় বাকি অর্ধেক দিকে যখন সে দোল দিবে, এই ধরনের গতিকে বলা হচ্ছে সরল দোলন গতি। এখন এই সরল দোলন গতির কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করব। তো সরল দোলন গতির ক্ষেত্রে আমরা সবার আগে একটা ফিগার আঁকাই। ফিগারটা একটু তোমরা খাতায় আঁকিয়ে দিতে পারো। ধরো এখান থেকে একটা বস্তুকে এখানে তুলে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা বস্তু প্রথমে এম পজিশনে স্থির ছিল, এই বস্তুটাকে এখান থেকে কিছু দূর টেনে এর পজিশনে নিয়ে ছেড়ে দেওয়া হলো। তো এর পজিশনে নিয়ে ছেড়ে দেওয়ার কারণে বস্তুটি এইখান থেকে কি করলো, এইখান থেকে দুলতে দুলতে কোন এক সময় এম পজিশনে আসলো, এসে আবার এদিকে কিছু দূর উঠে গেল, ধরো বি পজিশনে উঠে গেল। তাহলে এই বস্তুর ক্ষেত্রে আমরা যেটা নিয়ে আলোচনা করতে পারি সেটা হলো, বস্তুটি একবার এ বিন্দুতে উঠে যাচ্ছে, আবার বি বিন্দুতে ফিরে আসছে, আবার বি বিন্দু থেকে এ বিন্দুতে যাচ্ছে। এখানে আমাদের এ একটা পয়েন্ট, এম একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট। এখন আমাদের ধরে নিতে হবে এই বস্তুটি আসলে কি এবং কিভাবে এর গতিশীলতা, এর গতিপথ কিভাবে নির্ণয় করা হয়, আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো যে এই বস্তুটার ক্ষেত্রে কি হয়েছে, যে এই বস্তুটার একটু সরণ হয়েছে। আমরা যদি দেখি যে এই বস্তু এখান থেকে গেছে, তার মানে কি বস্তুটা সরণ হয়েছে, এটা যেটাকে আমরা বলে থাকি x। তাহলে বস্তুটি সরণ হয়েছে x। এখন বস্তুটির একটু আগে আমরা দেখেছিলাম যে এটা ছিল তার মানে এখানে তার বেগ কি হয়েছিল বলো, 0, যেটাকে আমরা বলে থাকি বিস্তার। তার মানে আমরা বলতে পারি এখানে
বস্তুটির সর্বোচ্চ সরণের চেয়ে যেটাকে আমরা বলি বিস্তার। এই বিন্দুতে বস্তুর x এর মান a আর v এর মান 0, তাহলে এর মান কি দেখো a ইকুয়াল টু লিখতে পারি মাইনাস ওমেগা স্কয়ার x, তাহলে এখানে যেহেতু x এর ভ্যালু a, তাহলে ওমেগা স্কয়ার a, তার মানে এইখানে ওমেগা স্কয়ার এর একটা মান আছে না? আছে। এখন একটু লক্ষ্য করবা এই মাইনাস চিহ্নটা যদি আমরা বাদ দিয়ে দেই, মাইনাস চিহ্নটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি এর মান সর্বোচ্চ, মানে কি বিস্তার সর্বোচ্চ। তো বিস্তার যদি সর্বোচ্চ হয় তাহলে ওমেগা স্কয়ার এর মান কি সর্বোচ্চ হবে। তাহলে ওমেগা স্কয়ার এর মান যদি সর্বোচ্চ হয় তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই পজিশনে, মানে এই যে এর মান যত বেশি হচ্ছে, দেখো আমি যদি বলি যে এর মান একটা পজিশন, এইখানে তো এর মান এর থেকে ছোট, আবার যদি বলি এই পজিশন, এখানে এর মান ছোট, তাহলে এই পজিশনে এর মানটা কম, যার কারণে ত্বরণের মানটাও কম। কিন্তু যত বেশি দূরত্ব বাড়ছে, মানে সরণের মান মানে বিস্তারের মান যত বেশি বেড়ে যাচ্ছে, ত্বরণের মান তত বেশি হচ্ছে। কি দেয়া বিষয়টা? তার মানে কি সরণ আর ত্বরণ পরস্পর সমানুপাতিক, এটা আমরা বলতে পারি যে এই দেখো সরণ আর ত্বরণ মানে কি x আর a পরস্পর সমানুপাতিক, বাট এখানে কি একটা চিহ্ন আছে না মাইনাস, তাহলে আমরা বলতে পারি সরণ আর ত্বরণ পরস্পর সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। কেন বিপরীতমুখী বলা হচ্ছে? এই জন্য বলা হচ্ছে যে এখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। আর এই মাইনাস চিহ্নটা কোথা থেকে পেয়েছি? আমরা গতকালকে লেকচার মানে এর আগের লেকচারে আমরা দেখেছি, তারপর আজকেও আমরা প্রমাণ করেছি। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে যখন সর্বোচ্চ পজিশন মানে x এর মান বিস্তার যখন সর্বোচ্চ হয়ে যাচ্ছে, তখন x a, v কারণ কি এখানে উঠে গেলে তার বেগ থাকবে না, যদি বেগ থাকতো আরো উপরে উঠতো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে v 0 আর a মাইনাস ওমেগা স্কয়ার x, আর যার ভ্যালু হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার a। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে x সমানুপাতিক a সমানুপাতিক x বা মাইনাস, ঠিক না? ওকে, তাহলে a আর x পরস্পর কি সমানুপাতিক বা বিপরীতমুখী, রাইট। এখন এটা তো আমরা বুঝলাম, সেখান থেকে আমরা এটাও লিখতে পারি। ওকে, এখন এটা হচ্ছে আমাদের সরলচালিত গতির সবথেকে গুরুত্বপূর্ণ টপিক, যে সরণ এবং ত্বরণ পরস্পর বিপরীতমুখী কিন্তু সমানুপাতিক। আচ্ছা, এখান থেকে দেখো আমরা যদি স্প্রিং টপিকটা একটু আলোচনা করি। স্প্রিং, আচ্ছা স্প্রিং টপিকটা আলোচনা করার আগে এই টপিকটা নিয়ে আরেকবার একটু আলোচনা করি। সেটা হচ্ছে একটা বস্তুকে, তাহলে আমি যদি এইদিকে নিয়ে যাই, এটা a ছিল বিস্তার বা x এর মানটা যদি আমরা ধরে নেই, মানটা x বিস্তার। ওকে, তাহলে এখানে দেখো তো সরণ আর বল কিভাবে সম্পর্ক। আমরা নরমালি জানি F সমানুপাতিক a, মানে বল আর সরণ পরস্পরের বল আর ত্বরণ পরস্পর সমানুপাতিক। নিউটনের সেকেন্ড ল কি বলে? যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওর উপর প্রদত্ত বলের সমানুপাতিক। তাহলে এখানে F আর a পরস্পর সমানুপাতিক বলতে পারি। আচ্ছা, F আর a যদি সমানুপাতিক হয়, তাহলে আমরা নরমালি আবার জানি যে a সমানুপাতিক -x, এটা লেখা যায়, একটু আগে দেখলাম। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে বল এবং সরণ F সমানুপাতিক x বাট বিপরীতমুখী। যদি বল এবং সরণ পরস্পর কিন্তু বিপরীতমুখী, এখন এখানে F kx, এই k টাকে বলা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। k কে কি বলা হচ্ছে? সমানুপাতিক ধ্রুবক। এই যে সমানুপাতিক ধ্রুবক k ভ্যালু বলা হয়, এই k টাকে বলা হয় বল ধ্রুবক। কি ধ্রুবক? বল ধ্রুবক। মনে রাখবে যে এইটা বিভিন্ন সময় বিভিন্ন ধ্রুবক হিসেবে ব্যবহৃত হয়, তবে এটার নাম হচ্ছে বল ধ্রুবক। F kx। তাহলে এখন যদি আমরা শুধু মান নিয়ে কাজ করি, মান নিয়ে কাজ করলে F পাবো kx, তাহলে k পাবো F divided x। এখন প্রশ্ন হচ্ছে এই যে k, এই k মাত্রা এবং একক কি হবে? তাহলে বল ধ্রুবকের, আচ্ছা তার আগে সংজ্ঞাটা দেখি।
সংজ্ঞাটা হচ্ছে কিভাবে আসবে দেখো, কোন বস্তুর একক সরণের জন্য, মানে কোন বস্তুর সরণ কি হবে, x এর ভ্যালু 1 মিটার হতে পারে, এক একক সরণের জন্য যে প্রত্যয়নী বল অনুভূত হয়। কেন প্রত্যয়নী বল হচ্ছে, এই বস্তুটাকে যদি আমি এখান থেকে এদিকে তুলে নেই, বস্তুটির বল কোন দিকে কাজ করবে, অবশ্যই এদিকে কাজ করবে, মানে বস্তুটা এদিকে আসতে চাইবে। তার মানে কি, আমি এদিকে নিয়ে যাচ্ছি, বস্তুটির বল এদিকে কাজ করছে, এই বলটাকে বলা হয় প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল মানে রিভার্স বল, অর্থাৎ যে বলটা বিপরীতমুখী কাজ করে থাকে, আমি তাকে নিয়ে যেতে যাচ্ছি বাট সে ব্যাক করছে। যেমন ধরো একটা স্প্রিং বল হতে পারে, একটা স্প্রিং ধরো এখানে আমি যুক্ত করে দিলাম, এখানে একটা স্প্রিং এর সাথে এখানে একটা বডি আছে, একটা বস্তু এভাবে দিলাম, এই বস্তুটিকে এদিকে বল প্রয়োগ করছি। তাহলে এই বস্তুটা যদি আমি এদিকে টেনে নিয়ে যাই, তাহলে কি করবে, এদিকে একটা প্রত্যয়নী বল বা রিভার্স বল প্রয়োগ হবে, এফআর। তো আমাদের এই এফআরটাকে বলা হয় স্প্রিং বল। তো এখানে সেই বলটাই কাজ করা হচ্ছে প্রতিক্রিয়া বল, যেটা আমরা বলে থাকি যে এক একক, মনে রাখবে ক্রিয়া বল না, এটা প্রতিক্রিয়া বল। এক একক কিসের জন্য বলো আবার, এক একক তার বিস্তার ঘটানোর জন্য, এক একক বিস্তার ঘটানোর জন্য, বা কোনো বস্তুর সরণ এক একক ঘটানোর জন্য এই বস্তুটির মধ্যে যে পত্তনী বল ক্রিয়াশীল হয়, এই পত্তনী বলকে বলা হচ্ছে বল ধ্রুবক। তাহলে বল ধ্রুবক সংজ্ঞা পেলাম। এবার এর মাত্রা, তো মাত্রা বুঝতে পারতেছো যে k বলের মাত্রা কি, আমরা জানি m l t - 2, আর x টা কি একটা সরণ, তাহলে সরণের জন্য এখানে হবে l, তাহলে l কেটে গেলে এখানে হবে m t - 2, m t - 2, এটা হবে আমাদের বল ধ্রুবকের মাত্রা। এখন এই যে বল ধ্রুবকের মাত্রা পেলাম, এর একক কি হবে, তাহলে এর একক আমরা সহজেই বলতে পারি, বলের একক নিউটন আর দূরত্বের একক মিটার, তাহলে নিউটন পার মিটার। এইটা ছিল আমাদের বল ধ্রুবকের রাশিমালা। এখন এই বল ধ্রুবক দিয়ে আমরা আরেকটা সমীকরণ প্রতিপাদন করে দেখব। দেখো F = kx বা -kx। এখন এই F = আবার আমরা কি লিখতে পারি, ma kx। এখন দেখো a এর রাশিমালা আমরা এর আগে লিখেছি -ω² x, তাহলে এখানে কি লেখা যায় বলো, m * -ω² x = -kx। তাহলে দুই দিক থেকে মাইনাস মাইনাস তুলে দিলাম, x x উঠে গেল, তাহলে পাবো m ω² k, বা ω² কি লেখা যায়, k / m, বা ওমেগা সমান লেখা যায় √k / m। তাহলে এখান থেকে আমরা দেখলাম কৌণিক বেগ ওমেগা সমান k / m লেখা যায়। এই m টা কি ছিল, m টা ছিল হচ্ছে বস্তুর ভর। কোন বস্তুর ভর, এই যে বস্তুটা যেটা আমরা ঝুলিয়ে দিয়েছিলাম, m ভরের একটা বস্তু, এই বস্তুটা। এখন এটা কি হতে পারে, এরকম একটা বস্তু হতে পারে। এখন এই বস্তুটা যদি স্প্রিং এর সাথে ঝুলাই দেই, কোন একটা স্প্রিং এর সাথে যদি ঝুলাই দেই আমরা, এই বস্তুর ভরও কিন্তু m হতে পারে। তাহলে এই বস্তুটাও যদি আমরা ঝুলাই দেই এবং এই বস্তুটাকেও যদি আমরা x পরিমাণ সরণ ঘটাই, ধরো এখানে আছে, এখন এখান থেকে নামায় আমি এইটুকু, বস্তুটা এখানে চলে আসছে, তাহলে এইটুকু তার সরণ হচ্ছে কত, x। এই x এর কারণে বস্তুটিকে যদি আমি এইদিকে বল প্রয়োগ করি, অর্থাৎ আমি বল প্রয়োগ করছি এইদিকে, তাহলে রিভার্স বল এইদিকে কাজ করবে, যেটাকে আমি বলছি Fr। এই রিভার্স বলটাই আমরা এখানে ইউজ করছি। আর এখানে m এ হয়েছে, আর এই এটা যেহেতু এটা স্প্রিং এর দোলনটা আমরা প্রমাণ করব যে এটাও সরলচলিত দোলন, তো সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। তাহলে m ω² = k বা ω √k / m। এখানে আমরা একটা সমীকরণ তো পেয়ে গেলাম। এই সমীকরণ থেকে আবার দেখো ওমেগা সমান আমরা কি লিখতে পারি, একটু আগে প্রমাণ করে আসলাম 2π / k = k / m। তাহলে k লেখা যায় 2π √m / k। এই যে আমাদের সমীকরণ আমরা প্রমাণ করলাম k = 2π √m / k, এই প্রমাণে আমাদের অনেকগুলো ম্যাথ আছে যেগুলো আমাদের কাজে লাগবে। তো এখান থেকে আমরা বলতে পারি যে পর্যায়কাল সমানুপাতিক √m, পর্যায়কাল সমানুপাতিক √1/k, অর্থাৎ বল ধ্রুবক যত বেশি হবে তার পর্যায়কাল তত কম হবে। আচ্ছা, আর এখানে লেখা যায় যে k সমানুপাতিক m। তাহলে এই তিনটা সমীকরণ থেকে যদি এখন আমরা একটু আলোচনা করি, তাহলে এখান থেকে লেখা যায় t1 / t2 = m1 / m2 √k
একটা। 2 নম্বর সমীকরণ থেকে দেখা যায় T1 ডিভাইডেড T2 ইকুয়াল টু K2 ডিভাইডেড K1 দুটা। 3 নম্বর K1 ডিভাইডেড K2 ইকুয়াল টু M1 ডিভাইডেড M2। এছাড়াও আরেকটা সমীকরণ দেখা যায়, সেটা হচ্ছে T1 দেখো এখানে T1 স্কয়ার K1 ডিভাইডেড M1 ইকুয়াল টু দেখা যায় T2 স্কয়ার K2 ডিভাইডেড M2। এই সমীকরণটা তোমাদের বইতে নাই, এটা একটু দেখে নিই। এটা কিভাবে করলাম সেটা হচ্ছে এই যে এখানে আমরা বর্গ করে দিলাম এবং দুইটা দোলনের জন্য আমরা মান বের করলাম। তাহলে এই যে আমরা সমীকরণগুলো দেখলাম, এই সমীকরণগুলো দিয়ে মোটামুটি আমাদের আজকের লেকচারটা শেষ হলো। আর আগামী দিন আমরা তোমাদের প্রমাণ করে দেখাবো যে t ইকুয়াল টু 2 পাই রুট ওভার l বাই g এটা কিভাবে আসে এবং দোলনের সমীকরণগুলো কিভাবে আসে, এগুলো যেহেতু আমাদের এগুলো বেসিক ক্লাস চলছে, একটু লেকচারগুলো লং হবে, তোমরা একটু ধৈর্য ধরে শিখবে, তাহলে তোমাদের এই ক্লাসগুলো শিখলে তোমাদের আর এক্সট্রা করে কোনো ক্লাস করতে হবে না, কোনো ভাইয়ের কাছে কোনো স্যারের কাছে তোমাদের ইনশাআল্লাহ পড়তে হবে না, তোমাদের বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি সবাই ভালো থাকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে সত্যি ভালো লেগে থাকে, আবারও রিকোয়েস্ট করব যে ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে, এবং যদি ভালো লেগে থাকে মন থেকে একটা লাইক করবে। আর যদি কোনো কারণে উপকৃত হয়ে থাকো আমার এই ভিডিওর মাধ্যমে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে একটা কমেন্ট করবে, যে কমেন্টের কারণে পরবর্তীতে আমি উৎসাহ হব আরো ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।